বর্তমান সাংবিধানিক কাঠামোর আলোকে কোনোভাবেই কি 2026 সালে নির্বাচন হতো? যে গণভোটের মাধ্যমে আসলে বিএনপির দ্বিমত ছিল, অবশ্যই মনে করি এটা আমাদের জনগণের গণভোটের জুলাইয়ের আকাঙ্ক্ষার পরিপন্থী। এটা হলো আগুন নিয়ে খেলা হবে। কিন্তু যেই জিনিসটা বিএনপি হঠাৎ করে নতুন করে শুরু করলো, যে সংবিধান সংস্কার কাউন্সিলের শপথ বিএনপি নিল না। আসলে সংস্কার তাহলে কি হবে? জামাত ইসলামের তরফ থেকে বলার চেষ্টা করা হয়েছে তারা আসলে প্রতিশ্রুতি ভঙ্গ করছেন এর মাধ্যমে। সেখান থেকে আলোচনা শুরু করতে চাই, নতুন সরকারের চ্যালেঞ্জ নিয়েও কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব এবিএম মোশাররফ হোসেন, তিনি সংসদ সদস্য বিএনপি, নবনির্বাচিত সংসদ সদস্য, অভিনন্দন আপনাকে। আছেন জনাব আলতাফ পারভেজ, লেখক ও গবেষক, এবং আছেন সার্জিস আলম, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এনসিপি। আপনাদের দল প্রথমবারের মতন সংসদে গেল, নতুন দল গঠন হয়, সেজন্য আপনাকে অভিনন্দন। শুরুতেই জনাব মোশাররফ হোসেন, আপনার কাছে আসতে চাই। যে বিতর্ক আসলে আজকে সারাদিন ধরে হচ্ছে, এই দ্বিতীয় শপথ না নেয়ার যুক্তি হিসেবে দেখানো হচ্ছে যে আসলে এটি সংবিধানের যে তফসিল, যেখানে সংসদ সদস্যদের শপথ থাকে, সেখানে এটি নেই। ভবিষ্যতে হতেও পারে, নাও হতে পারে। আসলে অবস্থানটা কবে স্পষ্ট করবে বিএনপি? না, এটা আমাদের দলের আজকে নীতি নির্ধারক থেকে স্পষ্ট বলা হয়েছে যে আমরা বর্তমান সাংবিধানিক কাঠামোর আলোকেই আমরা নির্বাচনটা করেছি। সেখানে সাংবিধানিক কাউন্সিলের কোনো বিধান নাই। যদি ভবিষ্যতে এটার সংসদে অ্যামেন্ডমেন্ট হয়, তাহলে বিএনপি অবশ্যই এখানে স্বাক্ষর করতে তার কোনো আপত্তি নেই। এ ব্যাপারে আমরা স্পষ্ট ভাষায় আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। সুতরাং আমাদেরকে আগামী সংসদে এবং সংবিধানের অ্যামেন্ডমেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। সংবিধানের তো অনেকগুলো পরিবর্তনের ব্যাপারে দীর্ঘ আলাপ হলো ঐকমত্য কমিশন, এবং তারপরে জুলাই সনদ স্বাক্ষরিত হলো। সেখানে কিছু কিছু ক্ষেত্রে বিএনপি তার দ্বিমত জানিয়ে রেখেছে। এই মুহূর্তে একটা যুক্তি উপস্থাপন করা হচ্ছে যে গণভোটের মাধ্যমে আসলে যে বিএনপির দ্বিমত ছিল, সেগুলো খারিজ হয়ে শুধুমাত্র মূল যে প্রস্তাব সেটি টিকে আছে। এই ব্যাপারে বিএনপির অবস্থানটা কি? না, আমরা তো আপনারা জানেন যে ঐক্যমত কমিশনে যে বিষয়গুলি ঐক্যমত হয়েছে, সেখানে আমাদের 30টাতে মনে হয় ঐক্যমত হয়েছিল, বাকিগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। তো ওইগুলির ব্যাপারে বাস্তবায়নের জন্য তো আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা বলেছি আমরা যে কমিটমেন্ট করেছি সেগুলি করব। এর বাইরেও আপনি দেখবেন যে আমরা এর আগে এই নির্বাচনের প্রায় 3 বছর আগে আমরা একটা দিয়েছিলাম, ওই যে রাষ্ট্র সংস্কারের 31 দফা। ওই ব্যাপারে তো আমরা দৃঢ়প্রতিজ্ঞ এখনও যে আমরা কর্মসূচি আমরা বাস্তবায়ন আমরা করব। যার কারণে আপনি দেখছেন যে আমরা ওখানে, আমরা যদি দফা 2-তে যান, স্পষ্ট দেখবেন যে আমরা একটা সবাইকে নিয়ে একটা বাংলাদেশ গড়তে চাই, যার জন্য আমাদের এবারে স্লোগান সবার আগে বাংলাদেশ। তো যার কারণে আপনি ক্যাবিনেটও যদি দেখেন, সেখানে একটা দেশে তো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে অপোজিশন অবশ্যই প্রয়োজন হয়। এর বাইরে কিন্তু অনেক দলকে সম্পৃক্ত করেই কিন্তু আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্টের মতো করেছি। এবং আমরা আজকে আমাদের যেটা পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছে, মিটিংয়ে স্পষ্ট ভাষায় আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, মানে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব, যে আপনারা কিন্তু কোনো দলের এমপি না, আপনারা সকল মানুষের এমপি আপনাদের হতে হবে। আমি এর কোনো ব্যত্যয় আমি দেখতে চাই না। আমি এমন কোনো অভিযোগ শুনতে চাই না যে এমপি সাহেব কারো প্রতি বিরাগ অনুরাগ, যেটা আমরা শপথে বলি, যে এই ধরনের কোনো বৈষম্য আমি শুনতে চাই না। বরং যদি কেউ এই ধরনের বৈষম্যের সাথে জড়িত হন, তাহলে আমরা কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এবং পাশাপাশি আরেকটা জিনিস দেখবেন আপনি, আমরা সাথে কিন্তু আজকে এই শপথ অনুষ্ঠানে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি, কিন্তু দুইটি সিদ্ধান্ত কিন্তু আজকে হয়েছে। একটা হলো এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট নেবে না, এই ব্যাপারে বিএনপিরা সকল এমপিরা কিন্তু ঐক্যমত হয়ে এই সিদ্ধান্তটা দিয়েছে। সুতরাং একটা নতুন যাত্রা আমরা শুরু করেছি। আমরা আশা করি আমরা যে পরিবর্তনগুলি চেয়েছিলাম, এই পরিবর্তনগুলি আমরা আশা করি ধীরে ধীরে আমরা করতে পারবো। পরিষদ সেখানে বিএনপি স্বাক্ষর করেনি বলে হয়তো তারা বর্জন করেছে, এটা তো মেইন কজটা এখানেই। তা আমরা দেখি, আমরা তো এটা বলি না যে আমরা করবো না, আমরা বলেছি আগামী দিনে সংসদ অধিবেশন যখন শুরু হবে, আলাপ আলোচনার মাধ্যমে হয়তো নিশ্চয়ই এটারও একটা সংকট সমাধান হবে। জি, সার্জিস, আপনার কাছে এই প্রসঙ্গে আসতে চাই। বর্জনের কারণটা কি? বর্জনের বেশ পুরনো সংস্কৃতি আসলে বাংলাদেশের সংসদকে ঘিরে রয়েছে, যেখানে ওয়াকআউট, মন্ত্রিপরিষদের শপথ বর্জন, এগুলো পুরনো ঘটনা বাংলাদেশে বারবারই ঘটেছে। এবারে যে কারণে এই বর্জন আপনারা করলেন, সেটা যদি একটু ব্যাখ্যা করতেন। প্রথমে আমি ভাইয়ের কথা দিয়ে শুরু করতে চাই। আসলে মানে ভাই যেই 2টা লাইন বললেন, সুন্দর 2টা লাইন। প্রথমটা হচ্ছে যে বর্তমান সাংবিধানিক কাঠামোর আলোকে এই নির্বাচনটা হয়েছে, এবং সেই আলোকে তারা সরকারের যে কাজ, এই কাজগুলো করতে চান। কিন্তু বর্তমান সাংবিধানিক কাঠামোর আলোকে কোনোভাবেই কি 2026 সালে নির্বাচন হতো? কোনোভাবেই হতো না। এই সাংবিধানিক কাঠামোর আলোকে কি গণ অভ্যুত্থান ছিল? ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার ছিল? ছিল না। ঐক্যমত্য কমিশন ছিল? ছিল না।
নতুন করে এই যে গণভোট নেওয়া হলো এই জুলাই সনদ এবং সংস্কারের জন্য, এটা কি ছিল? ছিল না। এটা কিন্তু একটা স্পেশাল কেস ছিল, এক্সট্রা অর্ডিনারি একটা সিচুয়েশন ছিল, যার ভিত্তিতে এই বাংলাদেশে এই অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী প্রত্যেকটা বাস্তবতা, সো এই বাস্তবতায় আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করেছিলাম যে এখানে বিএনপি থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এখন রাজনীতি করছে প্রত্যেকে কিন্তু সাফারার, বিগত 16 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ওই অভ্যুত্থানে আবার সবাই একসাথে অংশগ্রহণও করেছে, বিএনপিও অংশগ্রহণ করেছে। এই অংশগ্রহণের পরে যখন একটা অভ্যুত্থান হলো, এরপর অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশনটা গঠন করলো। তাহলে এই ঐক্যমত্য কমিশনে বিএনপির কিন্তু সক্রিয় একটা অংশগ্রহণ ছিল সেই জায়গায়, এবং সামগ্রিকভাবে সেখানে আমরা কি দেখলাম যে 84টা বিষয় সেখানে ঐক্যমত্য হয়েছে, জুলাই সনদে নেওয়া হয়েছে। দল হিসেবে বিএনপি নোট অফ ডিসেন্ট থাকতে পারে, এটা দলীয় স্ট্যান্ড, কিন্তু দিন শেষে এই জুলাই সনদ কোনো দলের জন্য না, জুলাই সনদ বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। ভাই মাত্র আরেকটা সুন্দর কথা বলেছেন যে তারেক রহমান নির্দেশনা দিয়েছেন যে তারা এখন দলের এমপি না, তারা সকল মানুষের এমপি। তাহলে কেন তারা দলীয় এজেন্ডাগুলোকে সকল মানুষের উপরে চাপিয়ে দিচ্ছেন? সকল মানুষের আকাঙ্ক্ষা তো গণভোটে তারা প্রতিফলন করেছে। এখানে বিএনপি যতগুলো ভোট পেয়েছে তার চেয়ে হা ভোটের পার্সেন্টেজ অনেক বেশি। তার মানে বিএনপিরও অনেক মানুষ তাদের জায়গা থেকে চায় যে এই পরিবর্তনগুলো হোক, সংস্কার হোক। তার মানে এটা হচ্ছে জন আকাঙ্ক্ষা। তাহলে আজকে প্রথম দিনে যখন আমার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপিরও যারা জয়ী হয়েছেন তাদের এখানে শপথ নেয়ার কথা, প্রথম দিনই যখন তারা এটা নেন না, আমরা মনে করি তারা দলীয় স্বার্থটাকে দেশের এবং জনগণের স্বার্থের চেয়ে আগে দেখে তারা তাদের জায়গা থেকে ওই যে ক্ষমতার যে সর্বোচ্চ জায়গায় থাকা যেটা আগে ছিল এবং জনগণের সাথে ক্ষমতার যে ভারসাম্য যে হতো না, ওই জায়গাটাতে তারা ফিরে যেতে চাচ্ছেন। এবং তাদের জায়গা থেকে প্রথম দিনই তারা জনরায়, গণভোট এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন, যেটা আমরা মনে করি জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে বিএনপির তরফ গাদ্দারি থেকে করা। যেটা বলা হচ্ছে যে তারা একেবারে খারিজ করে দিচ্ছেন না, বলছেন যে এই শপথের ব্যাপারটি যদি সংবিধানের তফসিলে আসে তখন তারা সেই শপথ নিতে পারেন। সেই ব্যাখ্যাটাকে আপনি না কিভাবে দেখেন দেখেন? ভাই, ব্যাপারটা হচ্ছে কোন যে এই যে একটা শর্ত আরোপ করা, এই শর্ত আরোপ করার মধ্য দিয়ে এটাকে একটা সাংবিধানিক আইনগত প্রক্রিয়ার মধ্যে ফেলে দিয়ে এখানে একটা লাল ফিতার দৌরাত্ম্য সৃষ্টি করা হচ্ছে, গতানুগতিক বাংলাদেশের আমলাতান্ত্রিক যে বিষয়টা ওইটা করা হচ্ছে। কিন্তু এটা তো এমন হওয়ার কথা ছিল না। আমাদের এই জুলাই সনদ গণভোটে যদি বাস্তবায়ন হয় তার মধ্য দিয়েই এটার লেজিটিমেসি অটো চলে আসে। এটার প্রথমত আমরা যদি দেখি গণ অভ্যুত্থান হচ্ছে এটার লেজিটিমেসি এক, দ্বিতীয়ত এটার লিগ্যাল গ্রাউন্ডটা আমরা গণভোটের মধ্য দিয়ে পাচ্ছি। এখন শুধুমাত্র কনস্টিটিউশনাল যে বিষয়টা, এইটা আমাদের এখানে আসার কথা ছিল আজকের মধ্য দিয়ে, শপথের মধ্য দিয়ে, কিন্তু এখানে এসে বিএনপি তাদের জায়গা থেকে বেঁকে বসলো এবং আবার ওই যে একটা লাল ফিতার দৌরাত্মের মধ্য দিয়ে তারা এটা ছেড়ে দিল। আমরা চাই, খুব করে চাই, 7 দিন হোক, 10 দিন পরে হোক, 15 দিন পরে হোক, তারা এই শপথটা নিয়ে আমাদের যে সামগ্রিক আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করি। আমরা এটাই চাই, আমরা আশা করছি যে এটাই হবে। কিন্তু আজকে যেটা হয়েছে আমরা অবশ্যই মনে করি এটা আমাদের জনগণের গণভোটের জুলাইয়ের আকাঙ্ক্ষার পরিপন্থী। এখানে যে কথাগুলো বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে সংসদ বসবে, সংসদে সব দলের প্রতিনিধিরা থাকছেন, তারা আলোচনা করবেন, তারাই প্রকৃত জনপ্রতিনিধি। সেক্ষেত্রে সেই আলোচনার সুযোগ দেওয়ার আগেই এই যে বর্জনের সিদ্ধান্তে আপনারা গেলেন, সেটা কি শুরুতেই একটা ধাক্কা দিচ্ছে না গণতান্ত্রিক না, প্রক্রিয়াকে? তারা তো প্রথমটা তো বর্জন তারাই করলো। মানে এখানে আলটিমেটলি আমরা একদম স্পষ্ট করে লেখা আছে, আমরা আমাদের জুলাই সনদের, আমি যদি লাইনটা একদম লাইন বাই লাইনও বলি এখানে, যে আমাদের স্পষ্ট করে ওই লাইনটুকু আমরা আজকে প্রত্যেকটা জায়গায় দেখেছি যে নির্বাচিত 8 নম্বরে দেয়া, নির্বাচিত প্রতিনিধিগণ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর একই শপথ অনুষ্ঠানে এই আদেশের তফসিল 1 অনুযায়ী পরিষদ সদস্য হিসেবে বাস্তবায়ন শপথ আদেশ গ্রহণ থেকে করবেন। পড়ছেন। জি, তাহলে জুলাই সনদে তো আর এই শপথের কথা ছিল। হ্যাঁ, মানে এই জিনিসটা কিন্তু আজকেই হওয়ার কথা ছিল এবং আজকে প্রথমে কিন্তু তারা তাদের জায়গা থেকে এই জিনিসটাকে, এই জনরায়টাকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। তারপরও কিন্তু আমরা তাদের জায়গায় আশাবাদী যে তারা এটা করবেন যত দ্রুত সময়ের মধ্যে হোক। তাহলে আমাদের মনে হয় সুন্দর যে একটা শুরু সেটা আমরা পাবো। জি, জনাব আলতাফ পারভেজ, কেমন শুরু হলো নতুন সরকারের? হ্যাঁ, আমি মনে করি ভালোভাবে শুরু হয়েছে। 3টা ভালো বিষয় তো দেখেছি। একটা হলো বিজয়ী দল কোনো বিজয় উৎসব করেনি। আমাদের দেশে বিজয় উৎসব থেকে সহিংসতা হয়। বিরোধী দলের নেতাদের সাথে প্রধান দলের নেতা বাড়ি বাড়ি যে সাক্ষাৎ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, ভালো। গত পরশুই আমিও এক জায়গায় বলেছিলাম যে শুল্ক দেওয়া গাড়ি যেন তারা বর্জন করে।
আজকে সেটা তো হয়েছেই এবং প্লট নেবেন না বলেও বলেছে। এগুলো ছোট ছোট ঘটনা, কিন্তু ছোট ছোট পদক্ষেপগুলো মিলিয়ে তো একটা সম্ভাবনা, আস্থা, ভরসা, সুন্দর সংস্কৃতি তৈরি হয়। ফলে এইটা ভালো দিক আর কি। আমি বলবো যে 15 বছর পর মানুষ আসলে কিছু শুভ শুভ ঘটনা দেখতে চায়, শুনতে চায়, হাতে কলমে একটা পরিবর্তন দেখতে চায়। এই তিনটাকে আমি একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনই বলছি। আচ্ছা, এরপরে আমি যেটা বলতে চাই যে দেখুন, 18 মাস হয়ে গেছে গণ অভ্যুত্থানের। 5ই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছিল, 8ই আগস্ট থেকে আমরা সাংবিধানিকভাবে দেশ চলছে। ফলে এখন আমাদের আবেগ মুক্ত হয়ে আলোচনা করতে পারতে হবে, এবং আসলে আমরা যতই আবেগের মধ্যে থাকি না কেন বিষয়গুলো চলে আসছে। এই যে আজকে যেটা হলো যে সংবিধান পরিষদ নিয়ে দুই দলের বা দুই ধারার যে দুটো ভিন্ন মত, এটা কিন্তু আসতোই। বাস্তবতা তো এড়ানো যাবে না, বাস্তবতার মুখোমুখি পুরো বাংলাদেশকে হতে হবে। এটা একটা সিরিয়াস আইনি বাস্তবতা, এবং এইটা আমি বলবো তৈরি করেছে, এই জায়গাটায় ঠেলে দিয়েছে বিগত সরকার, যারা নোট অফ ডিসেন্ট সহ ব্যাপারগুলো গণভোটে ঠেলে দিয়েছে। এখন দেখা গেল কি, যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে জনগণ তাদেরকে 212 আসন দিয়ে দিয়েছে। ফলে তারা একটা ভিন্ন অবস্থান নিয়েছে। এবং এখানে দুটো ব্যাপার আমার সহ আলোচক বলেছেন। জুলাইয়ের আকাঙ্ক্ষা, জুলাইয়ের আকাঙ্ক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু এটা একটা রাজনৈতিক প্রসঙ্গ। আর গণভোটের দলিল একটা আইনি বিষয়, যেহেতু আইনি বিষয়, ফলে এইটার পরিণতিও ধাপে ধাপে এগুতে হবে আইনি প্রক্রিয়া। এখানে ওই জুলাইয়ের আকাঙ্ক্ষার যে রাজনৈতিক আবেগ, সেইটা আসলে এখানে মানে আমি বলবো পাবে কম। এখন গণভোট এসেছে, গণভোট পাশ হয়েছে দুটো আইনগত দলিলের মাধ্যমে। সেটা হলো রাষ্ট্রপতির আদেশ, যেটা উনি বলেছেন, উনি 8 নং ধারারও উল্লেখ করেছেন। এই যে 8 নং ধারা অনুচ্ছেদ, এইটা কিন্তু ওই রাষ্ট্রপতির আদেশের। এখন ঘটনা হলো, এটা তো সবাই ইতিমধ্যে বলছে, সংবিধানের 93 অনুচ্ছেদে রাষ্ট্রপতির আদেশের কোনো জায়গা নেই, অধ্যাদেশের জায়গা আছে। এবং রাষ্ট্রপতি আদেশে এই যে 8 নং ধারা দিয়েছেন, যে শপথের একটা ভিন্ন ফর্দের কথা উনি বলেছেন। এই ফর্দ তো আসলে সংবিধানের যেই বিদ্যমান ফর্দ তার অন্য একটা ফর্দের প্রস্তাব করেছেন, অর্থাৎ রাষ্ট্রপতির আদেশ নিজেই সংবিধান সংস্কার করে ফেলেছে, কিন্তু সেটা তো হতে পারে না। ফলে এবং আবার রাষ্ট্রপতি যে অধ্যাদেশ দিয়েছেন সেইটাও আগামী 30 দিনের ভিতর পাশ হতে হবে। ফলে এই যে আদেশ এবং অধ্যাদেশ, আসলে এই দুটোর ভিতরেই হলো সমস্যার যোগসূত্র। এখন সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন সেটা যে এগুলো নিয়ে আলাপ হতে হবে, এগুলো নিয়ে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করতে হবে, এইটা আমি বলবো এইখানেই সমঝোতার জায়গা আছে। অর্থাৎ প্রয়োজনীয় আলাপ হবে, বিএনপিও সংবিধান সংস্কার পরিষদের সদস্য নিবে, কারণ এটা না নিয়ে উপায় নেই। এটা হলো আগুন নিয়ে খেলা হবে, যে আমরা যেই 800-1000 মানুষ মারা গেছে যে পরিবর্তনের জন্য, বিগত সদ্য বিদায়ী সরকার সেই পরিবর্তনের আমি বলবো কিছুই করতে পারেনি, বরং নানা ধরনের জটিলতা তৈরি করে গেছে। সেই জটিলতা মুক্ত করতে পারে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আলাপ আলোচনার মাধ্যমে। এবং খেয়াল করুন, জনগণ হ্যাঁও জয়যুক্ত করেছে, এবং জনগণ আবার মধ্যপন্থী রাজনীতির প্রতিও হ্যাঁ বলেছে। ফলে এই দুটোর সমন্বয়ের মধ্য দিয়ে পার্লামেন্টারি পদ্ধতিতে আমাদের এগোতে হবে। এখানে আমি বলবো যে বিএনপির দায় বেশি, বড় দল। দেখুন, আমাদের দুর্ভাগ্যের ব্যাপার কি, স্বাধীনতার পর থেকে যখনই বড় দল বিরোধী দলকে কাজ করতে দেয়নি, তখন বড় দলগুলো বিপদে পড়েছে। কিন্তু বিরোধী দলকে কাজ করতে দিলে সংসদ প্রাণবন্ত হয়, গণতন্ত্র দৃঢ় ভিত্তি পায়, আবার প্রধান দলের আয়ু শক্তি পায়, নিরাপদ হয় তারা, কারণ সমাজের ভিন্ন মতগুলো তারা বুঝতে পারে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। গণভোটে যতটুকু এসেছে শুধু অতটুকুই নয়, আমি বলবো আরও বাড়তিও অনেক কিছু জনগণ চায়। বরং গণভোটে জাতীয় ঐক্যমত্য কমিশনে একটা পণ্ডশ্রম হয়েছে, আমি বলবো সেখান থেকে খুবই মিনিমাম সংস্কার প্রস্তাব গণভোটে এসেছে। আসার প্রক্রিয়াকেও জটিল এবং প্রশ্নবিদ্ধ করে দেওয়া হয়েছে। ফলে এখন এই প্রশ্নগুলোর জট খুলতে হবে আসন্ন সংসদে। আমি বলবো দুই দলেই, দুই পক্ষই বিরোধ না বাড়িয়ে দূরত্বটা কমিয়ে এই জটগুলো খুলতে হবে, এইটাই আকাঙ্ক্ষা।